সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। বর্তমান কোভিড-19 করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আমাদের দিনযাপন করতে হচ্ছে, যার ফলে আমরা শ্রেণীকক্ষে পাঠদান গ্রহণ করতে ব্যাহত হচ্ছে। সরকার এই করোনা ভাইরাসের কারণে অনলাইনে পাঠদান প্রক্রিয়া কার্যক্রম চালু করেছেন। সেই আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করি। তো রাষ্ট্র গঠনের জন্য যে কয়টা উপাদান প্রয়োজন, তার মধ্যে জনসমষ্টি বা নাগরিকত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্র এই জনসমষ্টি বা নাগরিক বলেই কিন্তু রাষ্ট্রের অগ্রগতি বা উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রের অগ্রগতি ও উন্নয়ন নির্ভর করে সুনাগরিকের গুণাবলীর উপর। মানুষ কিন্তু সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকতা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়। সেই সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, যে গুণ বা বৈশিষ্ট্যগুলো না হলে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় না, এমনকি রাষ্ট্রের অগ্রগতিও ব্যাহত হয়। তো আজকের আমি সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করি। আজকের পাঠ সুনাগরিকের গুণাবলী। তো মানুষ জন্ম থেকে সুনাগরিক হয় না। সুনাগরিক হতে গেলে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। এই সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো রাষ্ট্র বা সমাজের অগ্রগতি ও উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। এগুলো না হলে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নাগরিকের যে সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিকে 3 ভাগে বিভক্ত করেছেন। যেমন এক হচ্ছে বুদ্ধি, 2 হচ্ছে আত্মসংযম, 3 বিচার বিধি। সুনাগরিকের গুণ বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে: বুদ্ধি,
আত্মসংযম ও বিবেক। বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমান নাগরিক গড়িটা একমাত্র উপায় হচ্ছে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা। নাগরিকরা যদি শিক্ষিত হয় তাহলে তারা সুষ্ঠুভাবে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারেন, রাষ্ট্রে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন এবং রাষ্ট্রের অগ্রগতি ও উন্নয়ন নাগরিকের এই বুদ্ধি ও বিবেচনার উপর নির্ভর করে দেশ বা রাষ্ট্র অগ্রগতির দিকে এগিয়ে যায়। মা বাবার উচিত নাগরিকদের সন্তানদের শিক্ষিত করে তোলা, সাথে সাথে সরকারেরও দেশের নাগরিকদের শিক্ষিত করে গড়ে তোলার ব্যবস্থাও করা দরকার। তাহলে আমরা সুনাগরিক যে প্রথম গুণাবলী বুদ্ধি, সেই বুদ্ধির সম্পর্কে আমরা আলোচনা করলাম যে বুদ্ধিমান নাগরিকরা যদি বুদ্ধিমান হয় তাহলে বুদ্ধিমত্তার সাথে তারা উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে পারে, রাষ্ট্রের সফলতা ও উন্নয়ন অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে। এরপরে হচ্ছে আত্মসংযম। এরপরে হচ্ছে কি আত্মসংযম। নাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী বলতে অসৎ কাজ থেকে বিরত থাকা, যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ইত্যাদি। এই দুর্নীতিমূলক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে আত্মসংযম। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম শৃঙ্খলা মেনে চলতে এই আত্মসংযম মানুষকে সহায়তা করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক সংযম সম্ভব নয়। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে দেশ তথা রাষ্ট্রকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুনাগরিকের এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য একান্তই প্রয়োজন। এরপরে হচ্ছে বিচার বিবেক। বিচার বিবেক বিচার বিবেক বলতে ভালো মন্দ নির্বাচন করাকে বুঝায়। কোনটা করা ভালো, কোনটা করা খারাপ, সেসব সম্পর্কে চিন্তা চেতনা গড়ে উঠেকে বলা হয় বিচার বিবেক। নাগরিক যদি শিক্ষিত হয় তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান কোন পদ্ধতি অবলম্বন করে সমাধান করা সম্ভব হবে সে বিষয়ে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই জন্য বিচার বিবেক সম্পন্ন নাগরিকদের বিচার বিবেক সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। এগুলি ছাড়াও বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক, এই সুনাগরিকের এই গুণগুলি ছাড়াও সুনাগরিক আরো কিছু কিছু গুণাবলী আছে, যেমন
সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়া লাগবে। অন্যায় প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে। আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখতে হবে। এগুলো সুনাগরিকের অন্যতম গুণাবলী। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম যে সুনাগরিকের গুণাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা জানলাম যে সুনাগরিকের গুণাবলীগুলো প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: বুদ্ধি, আত্মসংযম আর নীতি। এছাড়া সুনাগরিকের আরো কিছু অতিরিক্ত গুণাবলী রয়েছে, যেগুলো হচ্ছে সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। তাহলে এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলীগুলো জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার ও মাটি এবং সুষ্ঠু পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ বেড়ে উঠতে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এইসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে গড়ে উঠতে পারে না। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে তথা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। তাহলে এতক্ষণ আমি সুনাগরিকের গুণাবলীগুলো নিয়ে আলোচনা করলাম। এই সুনাগরিকতা অর্জন করতে গেলে কতগুলো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এখন আমি সুনাগরিক অর্জনের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো হচ্ছে, যাতে করে সুনাগরিকের সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টতা, 2 ব্যক্তির স্বার্থপরতা, 2 হচ্ছে ব্যক্তির স্বার্থপরতা, ব্যক্তির স্বার্থপরতা।
চার, গণতন্ত্রতা, পাঁচ, ছয়, দাম্ভিকতা, সাত, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, আট, অর্থনৈতিক অনগ্রসরতা। এখন এই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। নির্লিপ্ততা সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। এই নির্লিপ্ততা বলতে সাধারণভাবে নাগরিকদেরকে কাজের প্রতি ও উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। বিভিন্ন কারণে এই নির্লিপ্ততা দেশের স্বার্থের চেয়ে বড় হয়ে দেখা দেয়। বিভিন্ন কারণে নির্লিপ্ততা দেশের স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে। যে সমস্ত কারণে নিরক্ষরতা তৈরি হয় সেগুলো হচ্ছে যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্রতা ও কাজে অনীহা। আমাদের দেশে নাগরিকদের মধ্যে এই জাতীয় নিরক্ষরতা রয়েছে। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, আর তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো ও কর্তব্যগুলো সেগুলো তারা সুষ্ঠুভাবে পরিচালনা করে না। তাহলে নির্লিপ্ততা কি? নাগরিকদের কাজে উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। বিভিন্ন কারণে এই নির্লিপ্ততা সৃষ্টি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, দারিদ্র ও কাজে অনীহা। এই সমস্ত কারণে নাগরিকদের মধ্যে নির্লিপ্ততা সৃষ্টি হয়। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি ও স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না এবং তাদের দায়িত্ব কর্তব্য তারা অন্যের সামনে দেওয়ার চেষ্টা করে। এরপরে হচ্ছে ব্যক্তি স্বার্থপরতা। এটি একটা প্রতিবন্ধকতা।
এরপরে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এরপরে নাগরিক সহজে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণেই নির্বাচন অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করে থাকে। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা স্বজন পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে চাকরিও দেয়। এর সব কিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। এরপরে হচ্ছে দলীয় মনোভাব। এই দলীয় মনোভাব এটা আমাদের দেশে এই দলীয়করণটা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না। ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু একই ব্যবস্থায় আবার নিজের স্বার্থ, নিজ দলের স্বার্থ একরকম আর অন্য দলের স্বার্থের প্রতি অন্যরকম আচরণ করে থাকে, যা সুনাগরিকের পথে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। এরপরে হচ্ছে ধর্মান্ধতা। সুনাগরিকের বিকাশে ধর্মান্ধতা একটি বড় ধরনের প্রতিবন্ধকতা। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। নিজের ধর্মের প্রতি বিশ্বাস বেশি বলে মনে করে, যার ফলে ধর্মান্ধতার কারণে রাষ্ট্র তথা দেশের কাজ অনেকাংশে বিঘ্নিত হয়। এরপরে হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা সুনাগরিকতার পথে একটা বিরাট অন্তরায়। নিরক্ষরতার কারণে বাংলাদেশে 50% লোক নিরক্ষর, অল্প কিছু লোক তারা নিরক্ষর না হলেও অল্প শিক্ষায় শিক্ষিত, যার কারণে তারা তাদের যে নাগরিকের যে দায়িত্ব ও কর্তব্যগুলো তারা সম্পর্কে তারা সচেতন নয়। এমনকি রাষ্ট্রের যে তার যে অধিকার ও দায়িত্বগুলো আছে সেগুলো যথাযথভাবে ভোগ করার চেষ্টাও করে, যার কারণে মানুষ সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে না। এরপরে হচ্ছে সাম্প্রদায়িকতা, নিরক্ষরতা। এরপরে হচ্ছে সাম্প্রদায়িকতা। না, এরপরে হচ্ছে দাম্ভিকতা। এটি একটি সুনাগরিকতা গড়ে ওঠার পথে একটা বিরাট অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে দিতে চায়। এ ধরনের মানসিকতা সুনাগরিকের পথে বিরাট বাধা। এরপর হচ্ছে সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোকদের মধ্যে এই মনোভাব তৈরি হতেও পারে যদি তারা তাদের ধর্মকে অন্যের ধর্মের চেয়ে একমাত্র সত্যি হিসাবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বৈষম্যের শিকার হয়। এরপরে হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থনৈতিক
অনগ্রসরতার কারণে দেশের নাগরিকরা সুষ্ঠুভাবে রাষ্ট্রের আইন কানুন পালন করতে সহজেই সচেষ্ট হয় না। আর্থিক কারণে তারা অনেক সময় দুর্নীতি, স্বজনপ্রীতি, এ সমস্ত রাষ্ট্রবিরোধী কাজকর্মে তারা জড়িয়ে পড়ে। তা এই সমস্ত অর্থনৈতিক অনগ্রসরতার হাত থেকে নাগরিকদের যদি আর্থিক দিক থেকে উন্নত করা যায়, তাহলে আমাদের দেশের সুনাগরিক গড়ে উঠতে সক্ষম হবে। দেশের সুনাগরিক গড়ে উঠলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। এই জন্য সরকারকেও দেশের জনগণকে আর্থিক দিক থেকে উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলে এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী এগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে সুনাগরিক গড়ে ওঠার পিছনে কী কী বাধা বা অন্তরায় আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার এই পাঠদানে যতটুকু সক্ষম হয়েছে হয়তো তোমরা উপকৃত হবে, এই আশা ব্যক্ত করছি। আর বাড়িতে তোমাদের একটা কাজ দেব, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। বাড়িতে যে কাজটা দেব সেটা হচ্ছে সুনাগরিকের গুণ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটা তোমরা বাড়িতে অনুশীলন করবে, এই আশাটা ব্যক্ত করে সকলের শান্তি স্বস্তি কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।